আফটার দিস বাজেট কোন ইন্ডাস্ট্রিগুলো সব থেকে বেনিফিটেড হবে মনে হয়, আর কোন ইন্ডাস্ট্রিগুলোর দিকে একটু কম ধ্যান দেওয়া হয়েছে? এই বাজেটটা কোনো সেগমেন্টকে ধরে করা হয়নি, এই বাজেটটা পুরোপুরি পিপল বাজেট। কারণ এগ্রিকালচারাল লেভেলে অনেকটা রিফর্ম সিস্টেম এমএসএমই বেনিফিট হচ্ছে। আপনাদের হেলথ কেয়ারে আপনার মেডিকেল 37 মেডিসিন হ্যাভ বিন সেন্ট ইনটু এক্সাম ক্যাটেগরি। Any cons that you see in this budget? অনেকটা ক্রাউড তো আমাদের বিলো ইনকাম, বিলো 4 লাখ, তাদের জন্য কোনো বেনিফিট, স্ট্রেট আওয়ে কোনো বেনিফিট দেখা যাচ্ছে তাদের না। জন্য তো এমনি ইনকাম ট্যাক্স জিরো আছে, হ্যাঁ, আর নো বেনিফিট। বাট ব্যাপারটা হচ্ছে যদি আমাদের জিএসটি রেট রেশনালাইজেশন করা হয়, কারণ ওদের যেহেতু দে আর নট পে ইনকাম ট্যাক্স, বাট সবাই কিন্তু জিএসটি পে করে। আপনি ইন একটা ইচ অ্যান্ড এভরি প্রোডাক্ট। ইন ইচ এন্ড এভরি প্রোডাক্ট আমরা জিএসটি পে করছি। তো তাদের যে মানে এক্সপেন্ডিচার লেভেল তো এমনি ডাউন, বাট তাদের জন্য যদি কোনো নেসেসিটি গুডসে যদি জিএসটি রেট ন্যাশনালাইজেশন করা হোক, তারা একটু বেশি বেনিফিট, তাহলে তারা বেনিফিটটা বুঝতে পারবে। অর পেট্রোল রেট কাট, গ্রেট। তো কি হবে, মুভমেন্ট অফ গুডস, কস্টিং, ফুড কস্ট অটোমেটিকলি, ভেজিটেবল কস্ট অটোমেটিকলি ডাউন হবে, তাহলে তারা বেনিফিট দেখতে পারবে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফিল্টার্ড নয়েজ। আজকে আমাদের যিনি গেস্ট, নেহা ম্যাম, চৌধুরী রয় অ্যান্ড অ্যাসোসিয়েটস এর পার্টনার। আজকে আমরা কথা বলবো মেইনলি 2025-এ রিলিজড যে ফাইন্যান্সিয়াল বাজেটটা, সেটাকে সাম আর সেইং আ গিমিক অ্যান্ড সাম আর সেইং ইটস আ রেভলিউশনারি বাজেট দ্যাট হ্যাজ নেভার কাম আপ টিল নাও। তো বিফোর গোয়িং ইনটু ডিপ কনভারসেশনস, জাস্ট আমি একটা ওপিনিয়ন ম্যামের থেকে নিতে চাই। ম্যাম, এটা কি সত্যি রেভলিউশনারি বাজেট? Yeah, I think it's definitely a revision. It's not a gimmick anymore. ওকে, সো ভালো লাগলো। আমরা ধীরে ধীরে টেকনিক্যাল কোয়েশ্চেন্সের দিকে যাব, বাট ফার্স্টলি ম্যাম, থ্যাংক ইউ সো মাচ আপনার এই বিজি শিডিউল থেকে আমাদের জন্য সময় বার করার জন্য। ওকে, সো মাই ফার্স্ট কোয়েশ্চেন টু ইউ ইজ দ্যাট the point which is highlighted the most in this budget is that the income tax has been reduced to 0 till the income slab is 12 lakhs. Correct. So is it really true? Because I'm hearing somewhere that it is not exactly 0. There are some pros, like there are some conditions applied to it. So what do you have to say? Actually এটা জিরো আছে টু সার্টেন লেভেল, কারণ এই 12 lakhs এর এক্সামশনটা থ্রু পাচ্ছি আমরা রিবেট মানে কি হচ্ছে, যদি আপনার ইনকাম 12 লাখ আছে তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে না, বাট ওয়ান্স ইয়োর ইনকাম ইনক্রিজ টু 12 lakhs, লাইক 12 lakh 1 হলেও আপনি সেই রিবেটের কন্ডিশনে পড়বেন না। তারপর 12 লাখের থেকে যাই আপনাকে স্টার্টিং ফ্রম 4 lakhs আপনাকে ট্যাক্স দিতে হবে। 0 to 4 lakhs ইজ এক্সামশন ফর অল, Okay. মানে whoever the class of income class in people, 0 to 4 lakhs nil tax। তারপর 4 to 8 lakhs 5% হয়েছে, 8 to 12 10%, 12 to 16 again 15%, এইভাবে চলছে। Okay. তো যারা 12 lakhs এক্সিড করছে তারা সেই 5%, 10%, 15% অনুযায়ী ট্যাক্স দেবে। বাট এটা অনেকটাই মোস্ট অফ দ্য ইনকাম গ্রো ফলস আন্ডার 12 lakhs, তো এটা খুব They are paying nil tax. they are paying nil tax and it is very beneficial for the middle class employee, Okay. So স্পেশালি স্যালারি সেগমেন্টে ট্যাক্সটা প্রচন্ড যায়, it কাটে and they will suffer a lot for this. correct. Okay. So if I conclude this, if I am earning 11 lakhs per annum, I don't have to pay any tax. If I am earning 13 lakhs per annum, for 0 to 4 lakhs, I'm paying nil tax. Nil tax. From 4 to 8, I'm paying 5%. That means 8 lakhs, 5% will be 40,000. 4 lakhs 20,000 না, 4 lakhs এর 5%।
4 lakhs এর 5% is 20,000. So 4 to 8 they are considering the lower limit. Lower limit. Okay. Slab is also extended. Like earlier Okay. it was 3 to 7 and 0 to 3. It was started from 0 through 3, 3 to 7. Now it is 0 to 4 and 4 to 8. 4 to 8. So other class of person are also getting benefit. তাদেরও জন্য ট্যাক্স ছাড় পেয়েছে তারা, কারণ স্ল্যাবটাও এনহ্যান্স করা হয়েছে। Great. তো এটা খুবই ভালো। এটা দ্যাটস ওয়াই it has been called as regulation. এই কারণে এটা ডাইরেক্ট বেনিফিট দিচ্ছে টু অল আর্নিং মেম্বার্স। Absolutely. So 4 to 8, 20,000. হ্যাঁ। Then 8 to 8 to 12, 10%. 10%. That And means it's 40,000. 4 4 lakhs at 10%, 40,000. okay. Why it is 4 lakhs at 10%? Slab is like 0 to 4 lakhs. They're getting nil tax. Okay. And then if your income goes under 4 to 8, then suppose 7. So on 3 lakhs, you'll be paying 5%. Okay. And now if your income is getting 13 lakhs, like 8 to 12, like again, rest 4 lakhs, I have to pay 10%. And for 1 lakhs rest, I have to pay 15%. The slab, এই ক্যালকুলেশনটা থাকে। Okay, that means it is less than like 10%. যদি আমি 4 lakhs এর স্ল্যাবটা ধরি, হ্যাঁ। 20 plus 40 plus 15. That means 75,000 only I'm paying tax for an income of 13 lakhs. Yes. Okay, so even 10% of your income is becoming 1,30,000. তারও প্রায় হাফের সমান হ্যাঁ, আমাকে tax কারণ আমি তো করতে হচ্ছে। সপ্তাহের ওপর 10% পে করছি। Correct. সাম পার্ট আমি 5% পে করছি, সাম পার্ট আমি 10% পে করছি। নট a tax bracket of flat 10%. Absolutely, ma'am. And thank you so much for this detailed explanation. So, ma'am, আমাদের দেশের বাজেটটা মেইনলি ডিসাইড করে দ্যাট ইকোনমিক্যালি আমরা কিভাবে গ্রো করছি, রাইট? সো আফটার দ্যাট বাজেট আই স দ্যাট মানে ডলার ভ্যালুটা অল টাইম হাইতে চলে গেছে। ওকে, সো হোয়াট ডাজ দিস বাজেট indicate that we are pro towards economical growth or downward growth? See, last 10 years the budget যেটা যাচ্ছিল, that was more or less point was taken into consider the global thing, right? এই বাজেটটা আমি বলবো it's more or less people budget, কারণ all people oriented সেগমেন্ট গুলো টাচ করা হয়েছে, এগ্রিকালচার, হেলথ, আপনার এডুকেশন। লাস্ট 2 বাজেটে এডুকেশনের জন্য খুব বেশি কোনো মেনশন আমি দেখিনি, বাট এখানে এডুকেশনের ব্যাপারটা। তো এই যে আমাদের ইন্ডিয়াতে অলওয়েজ there is an issue of education, there is an issue of unemployment, there is an agriculture, farmers are suffering a lot. তো all segment এগুলো টাচ হচ্ছে। তো দ্যাটস ওয়াই এই বাজেটটা মোর অর লেস পিপল ওরিয়েন্টেড বাজেট, অ্যান্ড ইকোনমিক্যাল চ্যালেঞ্জেস আর দেয়ার, অ্যান্ড এটা বাকি যে গ্লোবাল ফ্যাক্টরস তো আছে যেগুলো ডিসাইড করে যে কি ধরনের কি প্রবলেমটা আসবে, বাট ইন আমার within a country problem can only be solved on these area on focusing on these areas. তো এই এরিয়াস গুলো এই বাজেট টাচ করলো। Great. So any cons that you see in this budget? The cons which I'm seeing, এখানে এখনো অব্দি যে আমাদের we have a population of 143 CR, and এই যে ট্যাক্স এক্সাম্পশনটা পেয়েছে, তো 1 crore people is getting benefited, right? Why do you see that? বাট কারণ অনেকটা ক্রাউড তো আমাদের বিলো ইনকাম, বিলো 4 lakhs, তাদের জন্য কোনো বেনিফিট, স্ট্রেট আওয়ে কোনো বেনিফিট দেখা যাচ্ছে তাদের জন্য তো এমনি ইনকাম ট্যাক্স জিরো আছে, হ্যাঁ, নো বেনিফিট। বাট যে ব্যাপারটা হচ্ছে যদি আমাদের জিএসটি রেট রেশনালাইজেশন করা হয়, কারণ ওদের যেহেতু দে আর নট পে ইনকাম ট্যাক্স, বাট সবাই কিন্তু জিএসটি পে করে। আপনি in each and every product. ইন এইচ এন্ড এভরি প্রোডাক্ট আমরা জিএসটি পে করছি। তো তাদের যে মানে এক্সপেন্ডিচার লেভেল তো এমনি ডাউন, বাট তাদের জন্য যদি কোনো নেসেসিটি গুডসে যদি জিএসটি রেট রেশনালাইজেশন করা হোক, তারা একটু বেশি বেনিফিট, তাহলে তারা বেনিফিটটা বুঝতে পারবে। অর পেট্রোল রেট কাট, Great. তো কি হবে, মুভমেন্ট অফ গুডস, কস্টিং, ফুড কস্ট অটোমেটিকলি, ভেজিটেবল কস্ট অটোমেটিকলি ডাউন হবে, তাহলে তারা বেনিফিট দেখতে পারবে।
ওভারঅল এই পেট্রোল রেটের জন্য সবকিছু একটা স্ট্রিং এর সাথে every কারেক্ট each and every segment will get benefit and যারা লোয়ার লেভেল অফ ইনকাম গ্রুপ তারা তো খাবার জিনিস কিনবে, তাদের জন্য দামটা কি করে বাড়ছে, কারণ একটা জায়গা থেকে একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টের জিনিসগুলো মুভ করছে, তারাই ট্রান্সপোর্টেশন কস্ট তাদের কস্টিং এ ইনক্লুড হয়ে যাচ্ছে, তো অটোমেটিকলি কস্টটা ডাউন হবে, তো ওইটা বেনিফিট পাবেন যদি এই পয়েন্টটাও কনসিডার করে গভর্নমেন্ট। গ্রেট ম্যাম। সো এই বাজেটটার জন্য মানে আফটার দ্য নিউ রেজিমে ইজ ইন্ট্রোডিউসড মানুষ কিন্তু অনেক বেশি শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, হ্যাঁ বন্ডস এই দিকটায় ঢুকেছে। মানে আগে তারা হয়তো পিপিএফ, এফডি, আরডির দিকে ছিল। সো মেনি পিপল হ্যাভ কাম টু দিস জনার। নিউ রিজিম, বিকজ ওল্ড রিজিমে আমাদের কি ছিল, আপনি যদি এই পিপিএফ এ টাকা ফেলবেন তাহলেই আপনি এক্সামশনটা পাবেন, এখানে আমার কোনো কন্ডিশন নেই, তো আমি সেভ ট্যাক্সের পয়েন্ট আগে লোকের অতটা রিটার্ন নাও বুঝতে কিন্তু ট্যাক্স বেনিফিট হবে বলে সেই ফিক্স সেগমেন্টে টাকাটা সেভ করছি, বাট এইখানে এটা শিফট আফটার নিউ রেজিম এই শিফটটা দেখা গেছে, আমাদের ডিআইআই এর কন্ট্রিবিউশন বাড়ছেই আমাদের শেয়ার মার্কেটে, ডাইরেক্ট ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স যারা আছে আমাদের মিউচুয়াল এই মার্কেট যে স্লাক ক্র্যাশ হলো, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স অনেকটা ফান্ড উইদিন 3 to 6 months বার করেছে, বাট মার্কেটে গট স্টেবিলাইজ বিকজ অফ ফান্ড অফ ডাইরেক্ট ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স, তো ইট উইল বেনিফিটিং দি market as well, share market as well. Okay, but there is no change in the short-term gain tax or long-term gain tax. The tax, there is no changes. There is যেটা no changes. যেটা আগে প্রেসক্রাইব ছিল সেটাই হচ্ছে। Okay, so ma'am, after this budget, কোন ইন্ডাস্ট্রিগুলো সব থেকে বেনিফিটেড হবে মনে হয়, আর কোন ইন্ডাস্ট্রিগুলোর দিকে একটু কম ধ্যান দেওয়া হয়েছে? আমি যেটা আগেই বললাম, যেটা দিস বছর এই বাজেটটা কোনো সেগমেন্টকে ধরে করা হয়নি, এই বাজেটটা পুরোপুরি পিপল বাজেট, কারণ এগ্রিকালচারাল লেভেলে অনেকটা রিফর্মস এসছে, লাইক এমএসএমই বেনিফিট হচ্ছে, আপনাদের হেলথ কেয়ারে আপনার মেডিকেল 37 মেডিসিন হ্যাভ বিন সেন্ট ইন টু এক্সাম ক্যাটেগরি, 100 লাইফ সেভিং লাইফ সেভিংস মেডিসিনস গুলো গেছে সেখানে 37 প্লাস গভর্নমেন্ট অ্যানাউন্স করেছে যে অল ডিস্ট্রিক্ট হসপিটালে ডে কেয়ার ক্যান্সার ডে কেয়ার সেন্টার করা হবে, ওপেন করা হবে, লাইক এটা আমাদের জন্য প্রচন্ড ভালো, কারণ এখন যে ক্যান্সারের জিনিসটা অনেকটা বেশি শোনা যাচ্ছে আগের থেকে, তো এই বেনিফিটটা প্রডিউস করেছে। তারপর আপনার এডুকেশন সেক্টরে 10,000 আই থিঙ্ক 10 to সিট ক্যাপাসিটি মেডিকেল সিটিং এক্সটেন্ড করা হবে, আইআইটিতে সিট বাড়ানোর কথা হয়েছে, তো এডুকেশন সেক্টরেও ফল করেছে, হেলথ কেয়ারেও ফল করেছে, তো মোর অর লেস পিপল উইথ ইট। এন্ড ওয়ান মোর থিং which I found very interesting, like ki there will be open 5 center of excellence in skilling, মানে স্কিল ডেভেলপমেন্টের নিয়ে 4-5টা 5 সেন্টার্স ওপেন করা হবে গভর্নমেন্টের হিসাব, তো এখানে স্কিল লেবার বাড়ানোর চেষ্টা হচ্ছে, সাথে সাথে 100 ডিস্ট্রিক্টসে আমাদের এগ্রিকালচারাল এই এডুকেশনটা বাড়ানো হবে, সিড কোয়ালিটি ইমপ্রুভমেন্টের জন্য কাজ করা হবে, অ্যান্ড আপনার বিহারে মাখানা বোর্ড প্রিপেয়ার করা হচ্ছে যে মাখানা কোয়ালিটি ইমপ্রুভ কীভাবে হবে, এক্সপোর্টটা কীভাবে বাড়াতে পারবো, কারণ সেই গ্রাম লেভেলে তো লোক এতটা এডুকেটেড নয় যে ওরা এক্সপোর্ট লেভেলে এইগুলো বুঝতে পারবে, তাই জন্য একটা বোর্ড সেট আপ করা হবে, তো এই সব জিনিস আমি যেটা দেখছি গ্রাউন্ড লেভেলে কাজ হয়েছে, ইটস মোর অফ পিপল ওরিয়েন্টেড বাজেট। ওকে ম্যাম, যখন 2024 এর বাজেটটা বেরিয়েছিল সেটা একটা বিশাল ব্যাকল্যাশ এসেছিল। ওকে, সো সেই সময় আমরা একটা পডকাস্ট করেছিলাম। ওকে, সো সেই যিনি গেস্ট ছিলেন উনিও একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলেন, উনি আমাকে বলেছিলেন যে বাজেটটা মেইনলি ডিসাইড করছে যে গভর্নমেন্ট ইজ ইনটু টুয়ার্ডস ইনভেস্টমেন্ট অর ইনটু এক্সপেন্ডিচার। ওকে, সো প্রিভিয়াস গভর্নমেন্ট যদি আপনি আমাদেরকে ধরেন এই ট্যাক্স রিবেটগুলো দিয়ে পিপিএফ এ, এফডিতে, তাছাড়াও যে বিভিন্ন
গভর্নমেন্ট স্কিমসগুলোতে, হ্যাঁ, এই কিষাণ বিকাশ পত্র এগুলোতে দিয়ে মানুষকে ইনভেস্টমেন্টের দিকে বেশি এগিয়ে দিচ্ছিল, যাতে কি একটা মানুষ নিজের ট্যাক্স বাঁচানোর জন্য অ্যাটলিস্ট সেই তার হার্ড আর্ন মানিটা জমিয়ে রাখে অ্যান্ড ভবিষ্যতে গিয়ে সেই টাকাটা সে মানে এনজয় করতে পারে। ওকে, অ্যান্ড দিস গভর্নমেন্ট এই স্টক মিউচুয়াল ফান্ডে বলুন বা ক্রেডিট কার্ডের এখন খুব বাড়ন্ত। ওকে, তো এই জায়গাগুলো থেকে রিবেটগুলোকে সরিয়ে, বা ওল্ড রেজিমিতে এখনো রয়েছে যদিও, যদি মেনলি আমি নিউ রেজিমেটাই ফোকাস করি, এই জায়গা থেকে মানুষের ফোকাসটা সরিয়ে মানুষকে কি আরো বেশি খরচা করার প্রবণতায় ঠেলে দিচ্ছে? দেখুন, যখন আপনার ট্যাক্স গভর্নমেন্ট ফরগো করেছে 1 লাখ crore রেভিনিউ বাই গিভিং নিউ ট্যাক্স রেজিম দ্য এক্সাম্পশন অফ 12 lakhs, রাইট? আপনার হাতে যখন টাকাটা বাঁচবে, তাহলে আপনার অবভিয়াসলি আপনার কনজাম্পশন কোয়ালিটি টু কনজাম্পশন বাড়বে অর সেভিংসও বাড়বে। এবার পার্সন টু পার্সন এটা চেঞ্জ করবে, কেউ 100% কনজাম্পশন করবে, কেউ 50% কনজাম্পশন করবে, কেউ 50% সেভিংস করবে। অ্যান্ড রাইট নাও মানে ইন্ডিয়াতে আগে অনেকটাই সেভিংস কালচার চলছিল, লোক সেভিংস করতো, প্রত্যেকটা বাড়িতে কিছু না কিছু সেভিংস থাকতো। অ্যান্ড লাস্ট 20 years ক্রেডিট ব্যাপারটা ইন্ডিয়াতেও অনেকটা বাড়ছে, সেভিংস কালচারটা ডাউন হচ্ছে। তো মিউচুয়াল ফান্ড মানে এগুলোতে যদি সেভিংস কালচারটাকে আবার রিটেন করা যায় বাই গিভিং দেম, কি আপনার হাতে অনেক টাকা বাঁচছে যেহেতু আপনাকে ট্যাক্স পে করতে হচ্ছে না, তো দিস উইল বেনিফিট। আর যদি কনজাম্পশন বাড়ে তাহলে আমাদের ইকোনমি গ্রোথ হবে, কারেক্ট, ডাইরেক্ট অর ইনডাইরেক্ট সবই বেনিফিট, এভরিওয়ান উইল বি বেনিফিটেড উইথ দিস। কারেক্ট। তো অ্যাটলিস্ট এই সেভিংস কালচারটাকে বাড়ানোর জন্য গভর্নমেন্ট ক্যান রিডিউস দ্য এসটিসিজি অ্যান্ড এলটিসিজি, রাইট? ওটা করা যেতে পারে, বাট ওইটাই কারণ এখনো লোকের লাগছে প্রচন্ড। হ্যাঁ, ট্যাক্স রেটটা বেড়ে গেছে এখানে শর্ট টার্মে 15 to 20% and take long term capital gain from 10 to 12.5%. ওকে ম্যাম, আমি রিসেন্টলি একটা সিচুয়েশন ফেস করেছি বলে এই কোয়েশ্চেনটা আপনাকে করছি। আমি জাস্ট একটা হোম লোন নিয়েছি, ওকে, সো নাও দ্যাট হোম লোন ইন্টারেস্ট পার্সেন্টেজ দে আর চার্জিং ইজ 8.65, ওকে, বাট এই যেহেতু ফ্লোটিং রেট অফ ইন্টারেস্ট, ওকে, 2 বছর 3 বছরের মধ্যে সেম কোম্পানিটা, আমি কোম্পানির নাম নিচ্ছি না, সেই কোম্পানিটা 8.65 থেকে ওটাকে বাড়িয়ে 11.25 করে দিয়েছে 3 বছরের মধ্যে। ফ্লোটিং ইন্টারেস্টের নামে প্রত্যেক 6 মাস অন্তর অন্তর বা 1 বছর অন্তর অন্তর তারা বলছে যে রেপো রেট হ্যাজ বিন রিভাইজড, ওকে, আমি আজকে এই পার্সেন্টেজ চার্জ করব, কালকে এই পার্সেন্টেজ চার্জ করব, পরশু আরো বেশি পার্সেন্টেজ চার্জ করব। সো দিস ইন্টারেস্ট রেট ইজ কন্ট্রোলড বাই দ্য বাজেট অনলি? নো, ইন্টারেস্ট রেট, এই ইন্টারেস্ট রেটটা পুরোপুরি আরবিআই পলিসি ডিপেন্ড করছে, আরবিআই নোটিফিকেশন। গভর্নমেন্ট এটাই কিছু হাত, দ্য গভর্নমেন্টের ইনডাইরেক্ট কনসার্ন আছে না, আরবিআই এন্ড গভর্নমেন্ট ইজ মিউচুয়ালি ওয়ার্কিং। ওকে, তারপর আরবিআই একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে আসতেছে এইবার আমার কি ইন্টারেস্ট রেট হবে, কি রেশনালাইজেশন করবো কি করবো না। বাট বাজেটে ইন্টারেস্ট রেট কোনোদিন কোনো রিকমেন্ডেশন থাকে না। বাজেট ইজ মোস্টলি অ্যাবাউট কি গভর্নমেন্ট সিম্পলি, আপনি আপনার হোম বাজেটটা একটা দেখেন যে আমার সাপোজ একটা ফ্যামিলি আছে, তার 50,000 ইনকাম, রাইট? সে 50,000টাও কিভাবে খরচ। ওকে, তো কান্ট্রি বাজেট ও গভর্নমেন্ট বাজেট ইজ লাইক আমার কত টাকা কোথা থেকে কন্ট্রিবিউশন পাবো আমি, লাইক আমার ডাইরেক্ট ট্যাক্স থেকে কত আসছে, ইনডাইরেক্ট ট্যাক্স থেকে কত আসছে, আমি লোন কতটা নেবো, অ্যান্ড আদার দ্যান ডাইরেক্ট ইনডাইরেক্ট ট্যাক্সেস আমাদের স্ট্যাম্প ডিউটি যেটা কন্ট্রিবিউট করবে, এই সব কত টাকা আমার গভর্নমেন্ট স্পেন্ডিং আর্নিংস আসবে, রেভিনিউ রিসিপ্ট ও ক্যাপিটাল রিসিপ্ট, অ্যান্ড কত টাকা আমি খরচ করবো, revenue expenditure or capital expenditure towards various development. So if we speak about India's economic growth, okay, GDP percentage hike or আমাদের যে ডেটের পরিমাণ বাড়ছে না কমছে, how do you see that like India performing 10 years back, performing 10 years now, and what is your projection it will be 10 years after?
with these মানে এইসব স্কিম অ্যান্ড এফার্টস যেটা হচ্ছে ডেফিনেটলি ইন্ডিয়া অলওয়েজ বিকজ লেবার ইন্টেন্সিভ অ্যান্ড অনেকটা পিপল ওরিয়েন্টেড পার্সন এখানে হাইয়েস্ট পপুলেশন আছে প্রত্যেকটা গ্লোবাল প্রত্যেক আদার কান্ট্রিজ আর সিইং আস ভেরি গুড অ্যাজ আ গুড মার্কেট তো অলওয়েজ এখানে একটা অ্যাট্রাকটিভনেসটা থাকবে আদার কান্ট্রিজ তো এখানে আপনার ইনভেস্টমেন্ট বলুন এফআইআই এইগুলো অলওয়েজ অ্যাট্রাক্টেড থাকে তো আমাদের জিডিপি বাড়ারই চান্স আমি দেখতে পাচ্ছি বাট এইখানে যেটা আমাদের শর্টকামিংস আমরা দেখতে পাচ্ছি দের ইজ আ গ্যাপ লাইক ইনকাম স্ট্যান্ডার্ডস অনেকটা গ্যাপ হয়ে যাচ্ছে লাইক স্মল lower level of income earning people and higher level of income earning people are the gap is very going wide, Hmm. very wide. okay. So how to fix that, like in which industry or sector to focus on to fix that? MSME যদি যতটাই ফোকাস আমরা করতে পারি সেলফ জেনারেটিং ইনকাম যদি আমরা সেলফ এমপ্লয়মেন্টটাকে অনেকটা আরো এগিয়ে নিয়ে যেতে পারি ততটাই আমাদের এই গ্যাপটা ফুলফিল করা যেতে পারে বিকজ জব কতটাই জেনারেট হবে যদি প্রত্যেকটা বাড়ি থেকে আগে কি ছিল আমাদের কুটির উদ্যোগ যাকে বলে বেঙ্গলিতে প্রত্যেকটা বাড়িতে ছোট ছোট বিজনেস ছিল সেই জিনিসটাই যদি প্রমোট করা হোক অ্যান্ড এক্সপোর্ট যদি আরো এনকারেজ করা হোক ফ্রম এভরি ডোর টু ডোর তাহলে এই গ্যাপটা আমাদের ফিক্স করতে পারেন এটা আমার ভিউ আছে আর কারেক্ট ম্যাম সো ইনকাম ট্যাক্স রিডিউস করে মানুষের সুবিধা হয়েছে ওকে হোয়াট অ্যাবাউট কর্পোরেটস মানে কেন এই প্রশ্নটা করছি আমাদের ভারতের একটা বিশাল বড় প্রবলেম আনএমপ্লয়মেন্ট রাইট সো এমপ্লয়মেন্ট কিভাবে বাড়ানো যেতে পারে যেমন আপনি বললেন হিউজ পপুলেশন সব থেকে বেশি পপুলেটেড কান্ট্রি সেখানে স্বাভাবিকভাবে আনএমপ্লয়মেন্ট কিন্তু থাকবে এমন না যে সবার চাকরি জুটে যাবে এটা পসিবল নয় সেই আনএমপ্লয়মেন্টের হারটাকে কি করে কমানো যেতে পারে আনএমপ্লয়মেন্টের যেটা আমি দেখছি যে স্কিল ডেভেলপমেন্ট যেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্টটা অনেক আরেকটু বাড়িয়ে আমাদেরকে আর এখন তো আমরা দেখছি কি আব্রড লোক যাচ্ছে কাজ করার জন্য যে সেখান থেকে আমরা আনএমপ্লয়মেন্টটা করতে পারি এমএসএমই লেভেল আমরা যদি সেলফ জেনারেটিং ইনকাম স্মল সেলফ এমপ্লয়মেন্টটা বাড়াতে পারি থার্ড আমি যদি এক্সপোর্ট ওরিয়েন্টেশনটা করি তো এইগুলোতে কি হচ্ছে আউটসাইডার থেকে কন্ট্রিবিউশনটা পাবো আমরা অ্যান্ড কর্পোরেট যতটা গ্রো করবে ততটাও এমপ্লয়মেন্ট জেনারেট হবে কর্পোরেট গ্রো করার জন্য গভর্নমেন্টের কোনো ইনিশিয়েটিভ এই বাজেটে আমি ডাইরেক্ট কর্পোরেট বেনিফিট দেখতে পাচ্ছি না বাট হোয়াট এভার দ্য মিনস দে গেট তো কর্পোরেট ডেফিনেটলি ইনডাইরেক্টলি বেনিফিট করবে অ্যাবসলিউটলি ম্যাম কারণ যদি লোকের কনজাম্পশন প্যাটার্নটা বাড়ে তাহলে কর্পোরেটের প্রত্যেকটা ইন্ডাস্ট্রি কারণ গ্রো করবে থ্যাংক ইউ ম্যাম ফর ইউর লাইক ডিটেইলড অ্যানালিসিস অ্যান্ড ইউর এক্সপার্টিজ অনেক কিছু শিখতে পেরেছি জাস্ট একটা লাস্ট কোয়েশ্চেন করব ওকে আমাদের গভর্নমেন্ট বা আমাদের ফাইন্যান্স মিনিস্টার কোন পয়েন্টটাকে অ্যাড্রেস এখনো অবধি করছেন না বা এখনো অবধি কোনো বাজেটে আমরা পাইনি যেটা আমাদের দেশের জন্য খুব দরকার সেটা যদি বলেন সো দ্যাট মানে মানুষও এটা নিয়ে একটা আওয়াজ তুলতে পারে যে শুধু ইনকাম ট্যাক্স নিয়ে কথা বলছে হোয়াট অ্যাবাউট দিস সেটাই মোস্ট অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া আমিও অনেকটা অপেক্ষা করছি জিএসটি রেট রেশনালাইজেশনের জন্য ওকে কারণ জিএসটি রেট কাট ইজ রিকোয়ার্ড অনেকটা নেসেসিটি প্রোডাক্টের ওপর জিএসটি রেশনালাইজেশন তাকে যদি ফ্রম 5, 12, 18 থেকে এসে লোয়ার স্ল্যাবে ঢোকানো or some items should be included in zero rate তো Okay. this will benefit all and ম্যাম একটু যদি এই জিএসটি রেশনালাইজেশনটাকে একটু টেকনিক্যালি ব্রেকডাউন করে বলেন মানে ওভারঅল তাতে কিভাবে দেশের ভালো হতে পারে কারেন্টলি কি হচ্ছে আমাদের আছে 5টা বলতে পারি 0% or exempt ক্যাটাগরিতে আছে and some products are in 5% GST some products are in 12% GST some 18 and luxury goods are in 28% ওকে তো অনেকটা প্যাকেজড ফুড হচ্ছে 5% GST তে রয়েছে
তার সেইটা যদি ফুড ইজ মোস্টলি এখন প্যাকেজ ফুড কনজাম্পশন হচ্ছে, সেই ফুড আইটেমস গুলো প্লাস অনেকটা নেসেসারি এডুকেশনাল লাইক কপি, পেন এগুলো 5% রেটে রয়েছে। তো এইগুলো যদি আমরা একটু রিল্যাক্সেশনটা পাই 12 or 18 থেকে যে প্রোডাক্ট গুলো যদি যে রেট কাট ডাউন যদি করা হোক, রাইট? অ্যান্ড আপনার যদি আমাদের পেট্রোলের দামটা কমে তো সবারই হচ্ছে বেনিফিটটা আসবে, যেটা অনেক বছর ধরে করা হয়নি আরকি। এই দুটো পয়েন্ট পেট্রোলে অলরেডি গভর্নমেন্ট কিছুটা মানে এটা এখন স্টেট গভর্নমেন্টের ওপর থাকছে। সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ নট ডাইরেক্টলি ইনভলভড উইথ দিস। তো স্টেট গভর্নমেন্ট পেট্রোল অ্যান্ড ডিজেলের প্রাইসটা এখনো অবধি ডিটারমাইন্ড হন। ওকে, তো ওইখানে এই জিনিস দেন ইউনিয়ন বাজেটে সেটা কিভাবে এফেক্ট পড়তে পারে? মানে আপনি এখন আমরা জিএসটি কাউন্সিল মিটিং এর জন্য অপেক্ষা করতে পারি যে ওকে, জিএসটি কাউন্সিল মিটিং কি অ্যাড্রেস করছে। বাট যখন ইউনিয়ন বাজেট আসে তখন ডাইরেক্ট আর ইনডাইরেক্ট ট্যাক্স দুটোই কনসিডার হয়। বাট জিএসটির জন্য আমাদের জিএসটি কাউন্সিল মিটিং এখনো অবধি লাস্ট জিএসটি কাউন্সিল মিটিং এও কোনো বেস জিএসটি রেট ন্যাশনালাইজেশন হয়নি। ওকে, তো ওটার জন্যই যদি অপেক্ষা আছে। যদি সেটা হলে তাহলে মোস্টলি অল পপুলেশন উইল বি বেনিফিটেড। অ্যাবসোলিউটলি ম্যাম। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ম্যামের যে সাজেশনসগুলো আমরা পেলাম সেগুলোকে নিয়ে যদি আমরা আরেকটু বেশি করে ভাবি এবং একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আমরা করতে পারি যাতে জিএসটি রেট রেশনালাইজেশন নিয়ে আরেকটু বেশি করে গভর্নমেন্ট এগোতে পারে, তাহলে আশা করি সবার ভালো হতে পারে। তো আজকের জন্য এই পডকাস্টটা শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।